এরই মধ্যে নিধি একবার এসেছিল আমাকে সকালে নাস্তার কথা বলতে। আমি খেয়ে এসেছি, আমাকে নিয়ে কারো চিন্তা না করলেও হবে, কারণ আমার কাজে কেউ মাথা ঘামাকটা আমার পছন্দ না। এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় ফোনটা লাফানো শুরু করে দিয়েছে। বুঝতেছেন না তো আমি কি বলছি? আরে ভাই, মোবাইলটা ভাইব্রেট করছে, কল এসছে তো তাই কাঁদছে। ফোনটা বের করে দেখি ইতালি থেকে কল এসেছে। সেখানে আমাদের যে ছোট্ট ব্রাঞ্চ আছে সেখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, তাই যেতে হবে, এই জন্য কল দিয়েছে। দুলাভাইকে কল করে বলতে কিন্তু তিনারা বললেন যে এমডিকেই যেতে হবে এবং আজকেই যেতে হবে। কি এক ঝামেলায় পড়লাম বলেন তো। তাও বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে প্যাকিং করলাম, কারণ প্রবলেম বেশি হলে 2-3 দিন থাকতে হতে পারে। মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এইবার আমি একাই যাচ্ছি, বাবাকে জানানো হয়নি, কারণ জানলে বাবা যেতে দিতেন না। আজকে আবার নিধিদের বাসায় যাওয়ার কথা, আমাদের রিসেপশন আছে, তাই মাকে ভালোভাবে বুঝিয়ে রওনা দিলাম ইতালির উদ্দেশ্যে। সন্ধ্যায় ইতালি পৌঁছে গেলাম। অফিসের গেস্ট হাউসে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। পরে বাসায় কল করে বললাম যে আমি পৌঁছে গিয়েছি। রাতে শহর ঘুরতে বের হলাম, তারপর ঘোরাঘুরি শেষ করে ডিনার করে গেস্ট হাউসে পৌঁছালাম। পরে দিলাম এক ঘুম। সকালে উঠে অফিসে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি সমস্যার সমাধান হতে 2 দিন লাগবে, তাই আমি সেখানে থেকে গেলাম আর কাজ শেষ করে দেশে ফিরলাম। বাসায় জানে না যে আজ আমি ফিরবো, কিন্তু কে জানতো যে ইতালি থেকে এসে আমি বাসায় যেতে পারবো না। সেই দিন এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমার গাড়ি ওভারটেক করার সময় আমার সামনে থেকে এসে একটা ট্রাক আমার গাড়িতে ধাক্কা দেয়, ফলে আমাদের গাড়ি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। আমার পরনের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে, তাও মাথা ঝিমঝিম করতে শুরু করলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের আইসিইউতে আবিষ্কার করলাম। ডাক্তার আমার চোখ খোলা দেখে বলতে লাগলেন, যাক বাবা, তাহলে আপনি কমার থেকে বের হয়েছেন। আমি কে, আর কতদিন ধরে আমি এখানে আছি, আর আমাকে এখানে কেই বা এনেছে? কুল ম্যান কুল। নার্স, ওনাকে যে এখানে নিয়ে এসেছে তাকে আসতে বলেন, বলবেন যে রুগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা, আপনার কি কিছু মনে নেই? না, কি আমার অতীত, কি আমার পরিচয়, আমার তো কিছুই মনে পড়ছে না। ডাক্তারের সাথে যখন কথা বলছিলাম তখন দেখলাম নার্সের সাথে একজন মহিলা প্রবেশ করলেন। তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে কে উনি। উনি আপনাকে এডমিট করেছে নিজের ভাই দাবি করে। আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? জানলে প্লিজ আমাকে বলুন, আমি মহিলাটাকে উদ্দেশ্য করে বললাম। তখন পাশে থেকে একজন বললেন, ওনার কি স্মৃতি নষ্ট হয়ে গেছে? জি, উনি ওনার আগের স্মৃতি ভুলে গেছে, মাথায় অনেক গম্ভীর আঘাত পেয়েছে, জানি না কতদিন লাগবে স্মৃতি ফিরতে। আচ্ছা, আমরা কি ওনাকে বাসায় নিয়ে যেতে পারবো? জি, উনি এখন মোটামুটি সুস্থ আছে, তাই ওনাকে নিয়ে যেতে পারেন। আচ্ছা স্মৃতি, ওনাকে বল রেডি হতে, আমি ডাক্তারের কাছ থেকে ডিসচার্জ নিয়ে আসছি। তার মানে এই আপুর নাম স্মৃতি? আচ্ছা, আমি কি আপনাকে আপু বলে ডাকতে পারি? আপনি মনে হয় আমার আপুর বয়সী হবেন, তাই বললাম। আচ্ছা, তুমি আমাকে আপু বলেই ডেকো। আর উনি আমার স্বামী, মানে তোমার দুলাভাই। আচ্ছা আপু, আর ওই যে ওই পিচ্চিটাকে? আমার ছেলে, মানে তোমার ভাগিনা। ঠিক আছে, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখন আমরা বাসায় যাব। কার বাসায় যাব আমরা? আমার বাসায় যাব এখন, সেখানেই থাকবে যতদিন তোমার স্মৃতি না ফিরে আসে। আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর দুলাভাই রিসার্চ নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়ি স্মৃতি আপুর বাসার উদ্দেশ্যে। এখন স্মৃতি আপুর পরিচয়টা দেওয়া যাক। স্মৃতি আপু আমার ফেসবুক ফ্রেন্ড। উনি আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন, আর ওনার হাজব্যান্ড একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওনার একটা ছেলে আছে, বাকিটা বলা যাবে না। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আপুর বাসা ঢুকতে মাথা কেমন যেন ব্যথা করা শুরু করলো। কিচ্ছু আমার মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। আপু আমার এই অবস্থা দেখে বললেন যে, ভাই, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি ওইটাতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুইলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে দেখলাম আমি একটা মেয়েকে প্রপোজ করছি। পরে মেয়েটি আমাকে থাপ্পড় মেরে দিয়ে চলে যায়, কিন্তু মেয়েটার মুখটা স্পষ্ট হচ্ছে না। তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই, সাথে চিৎকার দিয়ে বলি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিলে পস্তাবে কিন্তু। আমার চিৎকার শুনে তৎক্ষণাৎ স্মৃতি আপু দুলাভাই চলে এলেন আমার রুমে। এসে আবু জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে, চিৎকার করলি যে? আবু, ও আমার ভালোবাসা রিজেক্ট করেছে। কে তোকে রিজেক্ট করেছে? তার মুখ স্পষ্ট দেখতে পাইনি। আচ্ছা ভাই, তুই মনে হয় খারাপ স্বপ্ন দেখেছিস। যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে সবাই লাঞ্চ করব। তারপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকলের সাথে বসে লাঞ্চ করলাম। তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাগ্নিকে নিয়ে বের হলাম তাদের এলাকা ঘুরে দেখতে। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম।
তারপর আপু আমার হাতে একটা ফোন আর একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে বললেন যে অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে এইগুলা প্লাস একটা সুটকেস ছিল। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফিঙ্গার লক সিস্টেম আর প্যাটার্ন লক করা, কিন্তু এর প্যাটার্ন কি তা আমি জানি না। আর ফোনেও চার্জ কম, তাই ফোনটা চার্জে দিলাম আর মানি ব্যাগটাও দেখতে লাগলাম। এটাতে 1,030 টাকা আছে আর বাকি সবই এটিএম কার্ড। তখন চিন্তায় পড়ে গেলাম যে কে আমি, আমার কি পরিচয়, আর আমার কাছে এত এটিএম কার্ড কোথা থেকে আসলো। এসব চিন্তা করতে করতে আবার মাথা ব্যথা শুরু হয়। তখন ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আবার স্বপ্নে দেখি কে যেন আমাকে ডাকছে। তার মুখটা দেখা যাচ্ছে না, চারপাশ ধোয়াচ্ছন্ন। তার মধ্যে থেকে একটা মেয়ে আমাকে ডাকছে। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি রাত 3টা বাজছে, আর ঘুম আসছিল না। তাই ছাদে গেলাম, গিয়ে দেখি রাতে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হওয়া আছে। আকাশে চাঁদের চারপাশে তারারা ঝিলিক দিচ্ছে। তখনই আমার মাথায় যন্ত্রণা হতে শুরু করে। কিছু একটা মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরে তখন নিজেকে রুমে আবিষ্কার করলাম। তারপর আপু জানতে চাইলেন যে আমি কি করে ছাদে পৌঁছালাম। আমি আপুকে সব খুলে বললাম। আপু বলল যে ভাই, মাথায় তো চাপ নিস না, আয় নাস্তা করবি, যা ফ্রেশ হয়ে নিচে আয়, তোর দুলাভাই ডাইনিং টেবিলে তোর জন্য অপেক্ষা করতেছে। তারপর উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। পরে ভাগনাকে নিয়ে আবার এলাকা পরিদর্শন করতে বের হলাম। এখানে আসার সময় শুনলাম এখানে নাকি ইভটিজিং বেশি হয়। এখানে কিছু মাস্তানি কাজ করে, পুলিশ নাকি তাদের ভয় পায়। আমরা একটা শিশু পার্কের দিকে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা মেয়েকে ইভটিজিং করছে। আমি সেখানে গিয়ে বললাম, ভাই মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? ইভটিজারদের উদ্দেশ্য করে বললাম। তাদের মধ্যে একজন বলল, আমার যা ইচ্ছে করবো, তাতে তোর সমস্যা কি? দেখে তো এলাকা নতুন মনে হচ্ছে। হ্যাঁ আমি এলাকায় নতুন, আর আপনারা যা করছেন তা তো অন্যায়। ওই লোকটা আবারও বলল, তুই আমাদের সম্পর্কে জানিস না, তাই সাইমন ভাইয়ের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারছিস। নতুন না হলে এখানে দাঁড়ানোর সাহস পেতিস না। ভাই সত্যি কথা বলতে ভয় কিসের? হ্যাঁ আপনি যেতে পারেন, মেয়েটাকে উদ্দেশ্য করে। এবার সাইমন বলল, তোর সাহস থেকে অবাক হচ্ছি, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার পারমিশন ছাড়া ওই মেয়েটাকে যেতে বললি? এতে সাহসের কি আছে? মেয়েটিকে দেখে মনে হচ্ছে সমস্যা আছে আর তার দেরি হয়ে যাচ্ছে, তাই চলে যেতে বললাম। এতে আমার মনে হয় না আমি কিছু ভুল করেছি। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এত বড় সাহস! দাঁড়া, তোর খবর করছি এখনই। আবিদ, ছেলেকে সাইজ করতো। আমি মাহিরকে বললাম, মামা তুমি পার্কে যাও, আমি আসছি, মামার একটু কাজ আছে। বলার পর মাহির চলে গেল পার্কে। আর সাইমনের চেলারা আমার দিকে তেড়ে আসছে। হয়ে গেল একচোট মারামারি। আমার সাথে আরও 2জন যোগ দিল। সাইমন তার চেলারা মার খেয়ে সেখান থেকে পালালো। তারপর আমি ওদের 2জনকে বললাম, ভাই আপনার মনে হয় এই এলাকার? হ্যাঁ ভাই, কিন্তু আপনাকে তো ঠিক চিনতাম না। আমার নাম ফাহিম, বাকি পরিচয় মনে নেই। অ্যাক্সিডেন্ট হওয়ায় মাথায় গভীর আঘাত পাই। এখানে মাহিদের বাসায় থাকি। ওরা আম্মু আব্বু অ্যাক্সিডেন্টের পর আমাকে হাসপাতালে ভর্তি করে আর সকল ট্রিটমেন্ট খরচ দেয়। আমাকে এখানে টাঙ্গাইলে নিয়ে আসে। আচ্ছা আপনাদের নামই তো জানা হলো না। মেহেদি। আরেকজনের নাম বললো তুষার। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গ্রুপ খুলব, যেই গ্রুপের কাজ হলো ইভটিজিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ করা। তারপর মেহেদি আরও 5জনকে কল করলো। তিশার ভাইও আরও 10জনকে কল করে একটা জায়গায় ডাকলেন। তারপর আমি ভাগিনাকে নিয়ে তাদের সাথে নিয়ে গেলাম। তারা আবার মাহিরকে চেনে, চিনতেই পারে যেহেতু একই এলাকার। তারপর আমরা গিয়ে দেখি সবাই সেখানে পৌঁছে গেছে। একে একে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর থেকে আমাদের মিশন শুরু হলো। আমি সবার ফোন নাম্বার নিলাম, আমার ফোন নাম্বারও সবাইকে দিলাম। আর বললাম আজ থেকে ইভটিজিং, চাঁদাবাজি আর অন্যান্য বেআইনি কাজে আমরা দখল দেব। কাউকে এসব করতে বা এসবের শিকার হতে দেব না। আমাদের নাম শুনলেই প্যান্ট নষ্ট করে ফেলে, কারণ প্রত্যেকটা থানায় আমাদের একটা করে গ্রুপ আছে। সবগুলো আমি কন্ট্রোল করি। কোনো থানায় যদি বড় ঝামেলা হয় তাহলে আমাদের মেইন গ্রুপকেও যেতে হয়। এলাকায় এখন সবাই আমাকে ফাহিম ভাই বলে চেনে। এখনও প্রতিদিন একই স্বপ্ন দেখি যে কেউ একজন খুব কষ্টে আছে আর আমাকে ডাকছে বারবার তার কাছে যেতে। এখনও তার মুখ আমার সামনে স্পষ্ট হয়নি। একদিন দুলা ভাই বলল যে ওনার সাথে ব্যাংকে যেতে। আমিও রাজি হয়ে গেলাম। তারপর ব্যাংকে চলে গেলাম। সেখানে প্রবেশের সাথে সাথেই আমার কিছু মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। তখন আমি ব্যাংকের ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। তারপর আমি বললাম যে ওমর ফারুক ফাহিম এই নামেই ব্যাংকের কোনো ব্যক্তির অ্যাকাউন্ট আছে? স্যার, ডিস্ট্রিক্ট বললে ভালো হতো। মেবি ঢাকা।
অপেক্ষা করুন স্যার, আমি দেখছি। কিছুক্ষণ পর ম্যানেজার বলল, জি স্যার, একটা অ্যাকাউন্ট আছে। আমাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারবেন? সরি স্যার, ওনার সিগনেচার ছাড়া এটা করা যাবে না। আপনি এলাকার সমাজসেবী বলে আমি আপনাকে এতটুকুই ইনফরমেশন দিয়েছি। ওনার সিগনেচার ছাড়া বাকি ইনফরমেশন দেওয়া যাবে না। তখন আমি ব্যাংকের ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। তারপর আমি বললাম যে ওমর ফারুক ফাহিম এই নামে কি ব্যাংকে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে? স্যার, ডিস্ট্রিক্ট বললে ভালো হতো। মেবি হয়তো ঢাকা। অপেক্ষা করুন স্যার, আমি দেখছি। কিছুক্ষণ পর, জি স্যার, একটা প্রাইভেট অ্যাকাউন্ট আছে। আমাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারবেন? সরি স্যার, ওনার সিগনেচার ছাড়া এটা করা যাবে না, কারণ এটা একটা প্রাইভেট অ্যাকাউন্ট। একমাত্র অ্যাকাউন্ট মালিকের সিগনেচার দিয়ে অ্যাকাউন্ট ওপেন বা ডিটেলস নেওয়া যাবে। আপনি এলাকার সমাজসেবী বলে আমি আপনাকে এতটুকু ইনফরমেশন দিচ্ছি। ওনার সিগনেচার ছাড়া বাকি ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ এটা ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির অ্যাকাউন্ট। তখন এই নামটা শুনে আমার আবার কিছু মনে পড়তে যাচ্ছে, কোনো এক সিগনেচার। তখন ম্যানেজারকে বললাম, দেন কোথায় সই করতে হবে? স্যার, আপনার সিগনেচার হলে হবে না। আপনি দেন না, আমি সই দিচ্ছি। তারপর ম্যানেজার একটা ট্যাবে গিয়ে দিল। আমি চোখ বন্ধ করে তাতে সই করে দিলাম, কিন্তু কি সিগনেচার করলাম তা আমি নিজেও জানি না। তারপর ম্যানেজারের রুমে মনিটরে অ্যাকাউন্ট সব ডিটেল চলে আসলো, আমার ছবি সহ। কিন্তু আমার ছবি কীভাবে এই অ্যাকাউন্টে প্রোফাইলে এলো? আর টাকার অ্যামাউন্ট দেখে তো আমি অবাক হয়ে গেলাম, না হলেও 500 কোটি টাকা আছে। তখন ম্যানেজার বলল, স্যার, তাহলে আপনি ফাহিম গ্রুপের এমডি। আপনাকে আপনার পরিবার অনেক খুঁজছে, কিন্তু পাইনি। আচ্ছা, আমার এটিএম কার্ডের পিন কত? কেন স্যার, আপনি জানেন না? আসলে অ্যাক্সিডেন্টে আমার স্মৃতি চলে গেছে, কিছুই মনে নেই। যারা আমাকে উদ্ধার করেছিল তারা আমার ওয়ালেট আর ফোনটা আমাকে দেয়। ওয়ালেটে দেখি অনেকগুলো ক্রেডিট কার্ড, কিন্তু আমার একটা কার্ডেরও পিন মনে নেই। তাই জানতে চাচ্ছি। আচ্ছা, এই জন্যই আপনি এখনও জানেন না যে আপনার মা বাবা, বউ আছে আর আপনি এত বড় কোম্পানির মালিক। আপনার কার্ডটা দিন, আমি পিন বের করে দিচ্ছি। আচ্ছা, আমাকে কি এই অ্যাকাউন্টের ফর্মের কপি দেওয়া যাবে? স্যার, আপনার পিন হচ্ছে, আর এই নিন কপি। তারপর ম্যানেজারের কাছে থেকে বিদায় নিয়ে বাইরে এসে দেখি দুলাভাই আমাকে খুঁজছেন। আমি ওনার সামনে যাওয়ার পরে উনি বললেন, ফাহিম, কোথায় চলে গিয়েছিলে? তোমাকে না দেখতে পেয়ে কোনো চিন্তায় পড়ে গেছিলাম। স্মৃতিকে কল করে জানতে চাইলাম যে তুমি বাসায় গেছো নি। স্মৃতি বললো যাওনি। রিল্যাক্স হন, আগে বাসায় চলেন, সব বলবো। তারপর বাসায় চলে গেলাম। তারপর ব্যাংকে যা যা ঘটলো সবই তাদের বললাম। বলা শেষ করতেই আমার ফোনে কল এলো। আমি আগের ফোনটা চালাই না, নতুন কিনিয়ে দিয়েছে স্মৃতি আপু। কারণ ওই ফোনটা ইউজ করলে মাথা প্রচণ্ড ব্যথা করে, আর কিছু মনে পড়তে চাই কিন্তু করতে পারি না। ফোন হাতে নিয়ে দেখি মেহেদি ভাইয়ের কল। রিসিভ করতেই ভাই আর্জেন্ট ডাকলো, তাই আব্বুকে বলে তাড়াতাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি যে ঢাকা মিরপুর থানায় নাকি আমাদের পুরো গ্রুপকে আটক করেছে এক মাস্তানের কথায়, আর পুলিশের কর্মকর্তারাও নাকি মাস্তানের সাথে হাত আছে। তাই আমাদের গ্রুপকে সেখানে যেতে হবে। তাই বাসায় কল করে আব্বুকে বললাম যে কিছু কাজে আমাকে আজকেই ঢাকা যেতে হবে, 2-3 দিনের মধ্যেই চলে আসবো। তারপর রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। রাতে রওনা দিলাম আর সকালে পৌঁছালাম। পরে থানায় গেলাম। থানায় ঢোকার সময় সকল হাবিলদার আমাকে সালাম দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে আমি জানি না। থানায় ঢুকে আমি অফিসারকে বললাম যে যারা লকআপে আছে তাদের দোষটা কি, কী কারণে এদের অ্যারেস্ট করা হয়েছে? তুই কে যে তোকে সাব কৈফিয়ত দিতে হবে? ওরা আমার লোক, তাই আমি জানতেই পারি যে কি অপরাধে আমার লোকেদের আপনি লকআপে ঢুকিয়েছেন। অপরাধ করে আবার আমার মুখে মুখে কথা বলতেছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি। হাবিলদার, এদেরকে লকআপে ঢোকান। তখন হাবিলদার অফিসারের কানে কানে কি যেন বলল। তখন অফিসার আরও জোরে চিৎকার করে বলল, তো কি হয়েছে? লকআপে ঢোকাতে বলছি, ঢোকান। হাবিলদার আমাদেরকেও লকআপে ঢোকালো। লকআপে ঢোকানোর কিছুক্ষণ পরেই শুনি অনেক গাড়ির আওয়াজ, সেটা থানার বাইরে। পরে থানার ভেতরে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। পরে হাবিলদার আমাদের সবাইকে বের করে আনে। বের করে আনার পর দেখি একটা 4-5 বছরের মেয়ে আমাকে এসে ধরে বলছে, মামা মামা আমাকে কোলে নাও না। আমি পিচ্চিটাকে কোলে দিলাম। তখন আবার বলা শুরু করলো, মামা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি। জানো মামা, মামি প্রতিদিন তোমার জন্য কান্না করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। নানু তো প্রায় পাগল হয়ে গেছে। বাবু, তোমার নাম কি? আর আমাকে মামা বলছো কেন? তুমি আমাকে বাবু বলছো কেন? আর আমার নাম কি তুমি ভুলে গেছো? তখন পিচ্চিটা কাকে যেন নানা বলে ডাক দিল। পিচ্চিটা ডাক শুনে একজন 40 বছর বয়স হলো ভিতরে প্রবেশ করলো
আর আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিলেন আর বলতে লাগলেন, বাবা, তুই এতদিন কোথায় ছিলি জানিস? তোকে কত খুঁজেছি। ম্যানেজার বলল তুই 4 দিনের জন্য ইতালি গিয়েছিস, কিন্তু 5 দিন হয়ে গেল তুই ফিরলি না। তখন ইতালি কল করে জানতে পারি তুই নাকি সেখানে কাজ শেষ করে 3য় দিনই চলে এসেছিস। তারপর অনেক চিন্তায় পড়ে গেলাম। তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। পুলিশও তোকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পাইনি। তোকে খুঁজে না পেয়ে এই 7 মাস অনেক কষ্টে আমরা কাটিয়েছি। বাবা চল, বাড়িতে চল। আমি যেতে চাইনি। অনেক কষ্টে ভদ্রলোক আর ওনার সাথে আরেকজন আমার থেকে কিছুটা বয়সে বড় হবে, উনি অনেকবার বললেন, কিন্তু তবু রাজি হয়নি। কিন্তু পিচ্ছি মেয়েটার কথা ফেলতে পারলাম না, তাই রাজি হতেই হলো। তার প্রতি কেমন যেন আমার একটা মায়া কাজ করছে। তারপর ওনাদের সাথে ওনাদের বাসায় চলে গেলাম। যাওয়ার আগে আমার সাথে লোকেদের ঢাকা রাস্তায় যেতে বললাম, আর থানা থেকে জেনে নিলাম যে কে বা কারা আমাদের লোকের নামে থানায় ডায়েরি করেছে। তারপর বাসায় প্রবেশ করলাম। ঢোকার সময় যেন মনে হচ্ছে কোনো কিছু আমাকে পিছু টানছে। চোখের সামনে ভেসে উঠছে আমার ছোটবেলা। আমি আর আমার থেকে 5-6 বছরের একটা মেয়ে খেলছি। এক পর্যায়ে মেয়েটিকে তাড়া করলাম আমার খেলনা নষ্ট করার জন্য। তখন একটা মহিলা আমাদের আটকানোর চেষ্টা করছে। সকল স্মৃতি আমার মাথা গ্রাস করে ধরছে। তখন একজন মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, বাবা কোথায় ছিলি তুই? কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। তখন তিনি 2টা মেয়েকে ডাক দিলেন। একজন এসে বলছে, ভাই তুই কোথায় ছিলি? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? আরেকটা মেয়ে জড়িয়ে ধরে অনেক কান্না করছে আর বলছে আমি সরি বলেই অজ্ঞান হয়ে গেল। তখন সবাই মিলে তাকে ধরে একটা রুমে নিয়ে গেল। আমি বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে একটা ঘরে আমার চোখ আটকে গেল। দেখে মনে হচ্ছে খুব চেনা এই রুমটা। তাই আমি রুমে ঢুকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঢুকে দেখি রুমের সব ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ একটা টেবিলের দিকে চোখ গেল, স্টাডি টেবিল। তার পিছনে কিচ্ছু একটা লেখা আছে বলে মনে হচ্ছে। তখন সেই পিচ্চিটা আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবু এই টেবিলের পিছনে কি কোনো কিছু আছে? না মামা, এখানে কিছুই নেই। ও আচ্ছা, আচ্ছা চলো আমি এলাকাটা একটু ঘুরে দেখব, তুমি আমার সাথে যাবে? আমি পিচ্চিটাকে জিজ্ঞাসা করলাম। সে বলল, হ্যাঁ মামা চলো। আচ্ছা চলো। আর তোমার নাম কি বাবু? মামা তুমি আমার নামও বলে গেছো? আমার নাম সাদিকা। আচ্ছা সাদিকা, এখন কোথায় যাওয়া যায় বলো তো? চলো পার্ক থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। তারপর পার্কের উদ্দেশ্যে বের হলাম। আমার ঢাকার ছেলেদের অফিস পার্কের সাথেই। পার্কে প্রবেশের সাথে সাথে মেহেদি ভাইয়ের কল। বললেন যে দুলা ভাই কল করেছে আর জানতে চাইলেন যে আমরা কবে ফিরে যাচ্ছি। আমরা পরশু বলার সাথে সাথেই কে যেন মাথায় কিছু দিয়ে আঘাত করলো। তখনই সাদিকা মামা বলে চিৎকার দেয়। যেই আমার চিৎকার ফোনের অপর প্রান্তে শোনা মাত্রই মেহেদির সাথে সাথে ছেলে পেলে নিয়ে চলে আসে। তারা আসার সাথে সাথে যারা আমাকে মারতে এসেছিল তারা পালিয়ে যায়। আমার মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল, যার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফিরে আসে দেখি নিধি আমার বুকের ওপরে ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত চেহারা দেখতে প্রচুর মায়াবী লাগছিল। ইচ্ছে করছিল তার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিই, কিন্তু তা করার সাহস পাচ্ছি না। হঠাৎ করে দেখতে পেলাম যে নিধির ঘুম ভেঙে গেছে। সে নিজেকে আমার বুকে আবিষ্কার করতে দেখি লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় আর ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বললো আমাকে ফ্রেশ হয়ে নিতে, আর সে বাকিদের খবর দিচ্ছে যে আমার জ্ঞান ফিরেছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম আর নিধি ডাক্তার এবং বাকিদের ডাকতে গেছে। ফ্রেশ হয়ে এসে দেখি বাবা, মা, আপু, দুলা ভাই, আমার কিউট ভাগ্নি স্মৃতি আপু জামাই আর মাহির। তখন আমি বললাম, স্মৃতি আপু তোমরা কখন এলে? ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ আপু আমি ঠিক আছি। আর এই হচ্ছে আমার বাবা, মা, আপু, দুলা ভাই আর আমার ভাগ্নি, আর ইনি হচ্ছেন আমার বউ। বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দিলাম। বাড়ির সবার সাথে স্মৃতি আপু এবং দুলা ভাই এবং মাহিকে পরিচয় করিয়ে দিলাম। তাহলে তোমার স্মৃতি ফিরে এসেছে? হ্যাঁ আপু। আচ্ছা তোমাদের কে খবর দিল যে আমি হাসপাতালে? তখনই তৃষার ভাই আর মেহেদি ভাইয়ের আগমন। ঢুকেই তারা বলতে লাগলো যে তারা স্মৃতি আপুকে কল করে বলেছে। তারপরেই ডাক্তারদের আগমন। তিনি বললেন, আপনার মাথায় দ্বিতীয়বার গভীর আঘাত লাগার কারণে আপনার স্মৃতি ফিরেছে ঠিকই, কিন্তু আপনার এই ক্ষত সারাতে কিছুদিন সময় লাগবে। আর সেই সময় আপনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে।
আর 3 দিন পর আপনি বাসায় যেতে পারবেন। তাহলে এখন রেস্ট নিন, আমি আসছি। বলেই ডাক্তার চলে গেল। নার্স এসে বলল যে রোগীর ঘর ফাঁকা করুন, আর যে ওনার সাথে থাকবে সেই দিকে আসুন। তখন নিধি সবাইকে চলে যেতে বলল, আর সে থেকে গেল। সবাই চলে গেল। যাওয়ার সময় স্মৃতি আপুকে বলেছি আমি বাসায় না যাওয়া পর্যন্ত থেকে যেতে। অনেক জোরাজোরি করার পর রাজি হলো। তারপর নার্স নিধিকে আমার ঔষধ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর নিধি বলল, আমি সরি আমার কাছে সরি বলছেন কেন? কলেজে তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এসব কথা বাদ দিন। আর আপনি এখানে থাকতে গেলেন কেন? হ্যাঁ, আপনি তো আমাকে সহ্য করতে পারেন না। তাহলে আপুকে বলতাম থাকার জন্য। আচ্ছা, আমি কালকে আপুকে বলবো। আচ্ছা, আর আপনি টেনশন নিয়েন না, 7 দিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আর আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। আর আপনি আজকেই বাবার বাড়ি চলে যাবেন। আর আপনি আপনার বাবার বাড়ি চলে যেতে পারেন, তাহলে আর আমাকে সহ্য করতে হবে না। তারপর আমি আপুকে কল দিয়ে আসতে বললাম, আর নিধিকে চলে যেতে বললাম। তারপর আপু আসলে নিধি চলে যায়। তারপর আপুকে আমি সব বলি, আর প্ল্যানটাও বলি যে যেহেতু এতদিন আমি নিধির থেকে দূরে রয়েছিলাম, তাই আমি নিধিকে প্রথমে ডিভোর্স দেব, তারপর আবার বিয়ে করব। কিন্তু বিয়েটা যে আমার সাথে হচ্ছে তা তাকে জানতে দিলে হবে না। আর আঙ্কেল আর বাবা মাকে এই প্ল্যান বুঝিয়ে দিস। তারপর নিধি তার বাসায় যাওয়ার আগে আপু আঙ্কেলকে কল করে সব বুঝিয়ে দিল। আচ্ছা। তারপর দেখতে দেখতে 3 দিন কেটে গেল। তারপর হাসপাতাল থেকে রিলিজ পেপার নিয়ে এসে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সিয়ামকে কল দিলাম, হ্যালো দোস্ত, কি খবর? আলহামদুলিল্লাহ, কিন্তু আন্নে কেডা? আর আমারে দোস্ত কইতেছেন কেন? কুত্তা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি ফাহিম। দোস্ত তুই কেমন আছিস? আর এখন কোথায় আছিস? আলহামদুলিল্লাহ, বাসায় আছি। সুমন সিয়ামরে নিয়ে আয়, কথা আছে। আর আমার কথা বলবি না, সারপ্রাইজ দেবো। আচ্ছা দোস্ত, 30 মিনিটের মধ্যেই আসছি। তারপর কলটা কেটে দিলাম। তারপর গিয়ে সবাই একসাথে লাঞ্চ করলাম। পরে স্মৃতি আপুকে বললাম যে দুলাভাইকে বলতে অফিস থেকে 15 দিনের ছুটি নিয়ে নিতে। আপু কারণ জানতে চাইলে তাকে সব বললাম। পরে আপু আর স্মৃতি আপু বলল, দেখিস যা করতে যাচ্ছিস তার যেন বিপরীত না হয়ে যায়। তারপর খাওয়া টাওয়া শেষ করে রুমে এসে আগের ফোনটা ওপেন করলাম। দেখলাম একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। দেখলাম আননোন নাম্বার থেকে এসেছে। আর প্রতিটি মেসেজেই একটাই কথা লেখা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর ফিরে এসো প্লিজ, তোমাকে ছাড়া তো থাকতে পারছি না। মেসেজ দেখে বুঝলাম যে এটা নিধি পাঠিয়েছে। মেসেজ দেখা শেষ হতেই দেখি 3 হারামি চলে এসেছে। এসে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। তারপর একটু শান্ত হয়ে সবাই জিজ্ঞাসা করলো যে আমার কি হয়েছিল আর আমি কোথায় ছিলাম। তারপর তাদের সবটা খুলে বললাম এবং বিয়ের প্ল্যান সব বুঝিয়ে দিলাম। আর সুমনকে বললাম তার মামাকে নিয়ে 2 দিনের ভিতরে পেপার রেডি করতে। 2 দিন পর পেপার চলে এলো। আমি সাইন করে নিধির কাছে পাঠিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। এখন অনেকটাই সুস্থ, তাই অফিসে যাচ্ছি। তারপর সবার সাথে কুশল বিনিময় করে নিজের কেবিনে গিয়ে বসলাম। কম্পিউটারটা ওপেন করব আর দেখি গত মাসে আমাদের প্রোডাক্ট কম থাকায় কোম্পানির অনেক লস হয়েছে। তাই ম্যানেজার সাহেবকে ডেকে মিটিং অ্যারেঞ্জ করতে বললাম। 10 মিনিট পর ম্যানেজার এসে জানালেন সবাই মিটিং রুমে অপেক্ষা করছে। তাই আমি মিটিংয়ে চলে গেলাম। এদিকে ডিভোর্স পেপার হাতে পেয়ে নিজের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারপরেও সে সাইন করে দিয়েছে। সে হাসপাতাল থেকে যাওয়ার পর থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ শুধু কান্না করে রুমে দরজা বন্ধ করে থাকে। আমি মিটিং শেষ করে বের হয়ে দেখি আপু 10টা কল এবং বাবা 20টা কল দিয়েছে। ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি। তারপর কল ব্যাক করলাম। তারপর আপু যা বললো তা শুনে তোমার মাথা কাজ করাই বন্ধ করে দিল কিছুক্ষণের জন্য। নিধি নিধি নাকি অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন যে অতিরিক্ত কান্না করার ফলে আর না খাওয়ার ফলে এমনটা হয়েছে। আচ্ছা, এখন তোমরা কোথায়? হাসপাতালে। তুই কি আসবি? না আপু, আমি গেলে নিধি বুঝে ফেলবে। ওকে, তাহলে তুই বাসায় চলে যা। আচ্ছা, তুই কখন আসবি? এই কিছুক্ষণ পর। তারপর কলটা কেটে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। অফিস থেকে বের হয়ে মেহেদি ভাইয়ের কাছে চলে গেলাম আর বিয়ের সব আয়োজন তাদের করতে বললাম। আর জিজ্ঞাসা করলাম যে যারা আমার উপরে হামলা করেছিল ওই দিন তাদের কোনো খোঁজ পাওয়া গেছে কি। না, এখনো পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি পাবো। তারপর তাদের সাথে কথা বলে বাসায় চলে এলাম আর বলে এলাম আগামী শুক্রবার বিয়ে, সবাই যেন চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম।
পরে নিচে এসে দেখি সবাই চলে এসেছে। তারপর সবার সাথে কথা বলে শুক্রবারই বিয়ের দিন ঠিক করে ফেললাম। আর বললাম নিধিকে বলতে যে আমি বিয়ে করছি। বাবাকে বললাম নিধির বাবাকে কল করে বলে দিতে, আর এইবার যেন বড় ধরনের কোনো অনুষ্ঠান না করে। তারপর বাবা নিধির বাবাকে কল করে বলে দিলেন শুক্রবার বিয়ের আয়োজন করতে। আজ মঙ্গলবার, আর মাত্র 2 দিন বাকি। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সিয়াম, সুমন, শান্ত, জেনিয়াকেও কল করে বললাম কালকে চলে আসতে। তারপর সবাই রাতের খাবার খেয়ে রুমে এসে ফেসবুকে একটু লেখালেখি করলাম। আমি আবার গল্প লিখতে আর পড়তে ভালোবাসি। তখন আমার পেজে একটা মেসেজ আসে। এইরকম মেসেজ আগে আসেনি। মেসেজটা এরকম ছিল যে, আচ্ছা আপনার ফোন নাম্বার কি পেতে পারি? আমি বললাম কেন? কিছু কথা ছিল আপনার সাথে, খুবই জরুরি, আর আপনার কাছে সমাধান চাই। আপনি আপনার নাম্বার দিন, আমি কল দিচ্ছি। ওকে। তারপর একটা নাম্বার দিল মেসেজ করে। দেখি এটা নিধির নাম্বার, তাই আমি অন্য নাম্বার দিয়ে কল করলাম। রিসিভ করে ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম লেখক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। মনে হচ্ছে আপনার সমস্যা খুবই গুরুতর। জি, আমি কি আপনাকে কিছু বলতে পারি? আমি কথাটা একটু কণ্ঠ চেঞ্জ করে বললাম, জি অবশ্যই বলুন। তারপর নিধি বলা শুরু করলো, আচ্ছা লেখক সাহেব বলুন তো, কাউকে যদি প্রথমে ঘৃণা করে সে খ্যাত বলে তাকে স্মার্ট বানানোর জন্য, পরে জানতে পারি যে সে খ্যাত নয়, সে বিজনেসম্যান। আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি, কিন্তু যখন তা প্রকাশ করি তখন সে মনে করে যে আমি তার টাকা দেখে তাকে ভালোবাসি। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পরের দিন কিছু কাজে তাকে বিদেশে যেতে হয়, আর সে আমাদের সারপ্রাইজ দেবে বলে কাউকে না বলে সে বিদেশ থেকে যেদিন আসার কথা ছিল তার আগেই চলে আসে। সেদিন তার একটা অ্যাক্সিডেন্ট হয় যা আমরা জানতাম না। পরে তাকে অনেক খোঁজা হয় কিন্তু পাওয়া যায়নি। জানেন, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তাকে হারানোর ভয়। সেদিন থেকে কোনো দিন বাদ যায়নি যে তার জন্য কান্না করিনি। যেদিন তাকে খুঁজে পাওয়া যায় খুব খুশি হয়েছিলাম, তাকে দেখতে পেয়েছিলাম বলে, কিন্তু পরে জানতে পারি যে তার স্মৃতি হারিয়ে গেছে। তারপর একদিন তার ভাগ্নিকে নিয়ে ঘুরতে যায়, আর সেখানে তার উপর হামলা হয়। মাথায় আবার আঘাত পাওয়ার ফলে স্মৃতিশক্তি ফিরে আসে। বাকিটা বলবো না, কারণ বাকিটা আপনারা জানেন। আচ্ছা আপনি এইসব কথা আমাকে কেন বলছেন? কারণ আজকের পর হারিয়ে যাব না ফেরার দেশে, তাই এই নিয়ে যেন একটা গল্প লেখেন। তাই আপনাকে বললাম, হয়তো কালকে আর সূর্য দেখা হবে না। কি সব আবল তাবল বলছেন? সুইসাইড করেছে পাপটা কি জানেন না? জানি। আচ্ছা লেখক সাহেব, বিদায় নিচ্ছি। আমার সময় মনে হয় শেষ হয়ে এসছে, তাই বিদায় নিতে হচ্ছে। জানি আর কখনো কথা হবে না আপনার সাথে। প্লিজ এই গল্পটা লিখবেন, আমাকে কথা দিন। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলছি, কিছুই মুখ দিয়ে বের হচ্ছে না। হঠাৎ দেখি নিধি আর কথা বলছে না, লাইনে আছে কিন্তু কথা বলছে না। তারপরে নিধি বলে এক চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে এসেছে। এসে আপু এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি বললাম নিধি সুইসাইড করতে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। রাশ ড্রাইভিং করে নিধিদের বাসায় পৌঁছালাম। কলিং বেল দেওয়ার পর অনেকক্ষণ পর নিধির বাবা এসে দরজাটা খুলে দিলেন। আমাকে চিন্তিত দেখে বললেন, কি হয়েছে বাবা, এত রাতে আমাদের বাসায়? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমি ওকে বললাম, আঙ্কেল নিধি কোথায়? নিধি তো উপরে। কেন, কি হয়েছে? আমি তাড়াতাড়ি নিধির রুমে গেলাম। গিয়ে দেখি দরজা বন্ধ। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তাই বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। ঢুকেই তো দেখি মহারানী মহানন্দে গান শুনছে খাটে শুয়ে শুয়ে। তখন মাথা প্রচুর গরম হয়ে গিয়েছিল এটা দেখে। গিয়ে একটানে খাট থেকে উঠালাম আর দিলাম একটা থাপ্পড়। নিধি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু। তারপর আমি কথা বলা শুরু করলাম। নিধি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু আর কান্না করছে। তারপর আমি আবারও বলা শুরু করলাম, ওই নিজের কি পাসিস? হ্যাঁ, কি করলাম আমি? আর তুমি এখানে কেন? আর তোমাকে এতটা আপসেট দেখাচ্ছে কেন? আমাকে আপসেট দেখাচ্ছে তোর জন্য। আর আমি এখানে তোকে আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি। কাল আমি বিয়ে করব, দাওয়াত খেতে চলে আসিস। সত্যি তুমি আবার বিয়ে করবে? আমাকে কি একবার ক্ষমা করা যায় না? হ্যাঁ,
আমি আবার বিয়ে করব এবং কালকেই করব। তোকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তোর মতো অহংকারী আর দুইটা দেখিনি। এই বলে হন হন করে বেরিয়ে এলাম। নিচে এসে আঙ্কেলকে বললাম কালকে বিয়ের ব্যবস্থা করতে। তারপর সেখান থেকে চলে আসি। বাসায় যাওয়ার পথে সিয়ামকে কল দিলাম। 2 বার রিং হওয়ার পর রিসিভ করলো আর ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলো, হ্যালো, কে এত রাতে ডিস্টার্ব করছেন? তোর বাবা তোকে কল দিয়েছে। দুঃখিত, আমার বাবা পাশের ঘরে ঘুমাচ্ছেন। কুত্তা, মোবাইল স্ক্রিনে নাম্বার দেখিসনি? কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ দোস্ত, তোর লাগা কি শান্তিতে ঘুমাতে পারবো না? এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, আমার বাসায় গিয়ে ঘুমাতে পারবি। কি এত রাতে কিভাবে তোর বাসায় যাব? আমি নিচে আছি, 5 মিনিটের মধ্যে আইবি, নইলে মনে কর তোর জীবনে জবা নামে কেউ ছিল না আর থাকবেও না। না দোস্ত, এমন করিস না, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। এই তো বৎস, পথে আইস। ঠিক আছে, তাহলে জবারও বলি কালকে আইতে। কি হলো এটা? বাসা থেকে কখন বের হয়েছি, কেউ তার কল দিল না বাসা থেকে। নিজের কি অবস্থা এটা জানার জন্য কল দিল না। দিলাম চিন্তায় ডুব। সিয়ামের ডাকে ভাবনা জগৎ থেকে ফিরে এলাম। তারপর সিয়ামকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরেও কেউ কিছু বলল না। এর মানে কি হতে পারে সেটাই তো বুঝলাম না। গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি 2টা বাজে, তাই দিলাম এক ঘুম। ঘুমানোর আগে সিয়ামকে বললাম, শান্ত, সুমন, সিয়াম এদের বলতে যেন কাল সকাল সকাল চলে আসে, আর শান্ত যেন জেনিয়াকে নিয়ে আসে। বলেই ঘুমিয়ে গেলাম। সকালে মার ডাকে ঘুম ভাঙলো। উঠতেই মা বলল, নবাবজাদা বিয়ে করতে যাবেন, আর কিছু সময় বাকি আছে, এখনো শপিং করেননি কেন? ভালো কথা, কালকে রাতে বিয়ের কথা বলতে ভুলে গেছি। কিন্তু তুমি কিভাবে জানলে? তোমাদের তো বলতে মনেই ছিল না। তোর শ্বশুর কল করে বলেছে কাল রাতে। ও আচ্ছা, এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সব হারামিগুলো এসে পড়েছে। তারপর তাদের নিয়ে শপিংয়ে চলে গেলাম। যাওয়ার সময় জবার বাবাকে কল করে বললাম যে এটা জবাকে পাঠিয়ে দিতে। এটা শুনে সিয়াম খুশিতে লাফানো শুরু করে দিয়েছে। তারপর শপিং করে বাসায় গেলাম। গিয়ে দেখি জবার বাবা মা জবাকে নিয়ে চলে এসেছে। তাদের সাথে দেখি ফয়সাল ভাইও আছে। তখন ফয়সাল ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রুমে গিয়ে দেখি 12টা বাজে। তারপর গোসল সেরে নিলাম। পরে মা এসে রেডি হওয়ার জন্য বলে গেল। তারপর রেডি হয়ে সবাই 1টার দিকে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বিয়েটা ভালোভাবেই হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি আমার রুমের সামনে, মানে বাসর ঘরের সামনে। হারামিগুলো টাকা ছাড়া ভিতর যেতে দেবে না, তাও আরো 50,000 টাকা দিয়ে ভিতরে যেতে হবে। যাওয়ার সময় বললো বিড়ালটা যেন ভালো করে মারি। কি আর করার, ভিতর যেতে হলে দিতেই হবে, তাই দিয়ে দিলাম। পরে ভিতরে গেলাম। গিয়েই তো আমি অবাক, বউ আমার ঘুমটা খুলে বসে আছে। আমাকে দেখেই এগিয়ে এসে সালাম করলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সে আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি জানবো এভাবে তাকিয়ে আছেন কেন? আমি সব জানি, আর এটাও জানি তোমার আর আমার বিয়ে। কি মনে করছো আমি তোমার ফোন নাম্বারটি সেভ করে রাখছি? তোমার সব নাম্বারই আমার ফোনে সেভ করা। যখন দেখি তুমি কল দিছো তখন আমি সুইসাইডের কথা বলি। ও তাহলে সব যখন জেনেই গেছো তাহলে বাকি কাজ করে ফেলি। আই না না, কোনো দোষ তুমি না। কে শোনে কার কথা? আমার ঠোঁট ডুবিয়ে দিলাম নিধির ঠোঁটে। বাকিটা ইতিহাস। এভাবেই পূর্ণতা পেল আর একটা ভালোবাসার গল্প। গল্পটা এখানেই শেষ হলো। হ্যাপি এন্ডিং।